নমস্কার, ডিজিটাল খবরিলালে সবাইকে স্বাগত। 7 মণ তেল পুড়লেও রাধা নাচবে কি নাচবে না, এবার সেই প্রশ্ন কৃষ্ণনগরে। কেন এই কথা বলছি হঠাৎ করে? রাধা মানে জনগণ, জনতা, জনার্দন। আর কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র, মহুয়া মৈত্র তৃণমূল কংগ্রেসের, তিনি এবারেরও সেখানকার ঘোষিত ক্যান্ডিডেট, মানে প্রার্থী। এবার মহুয়া মৈত্রকে এতটা বেশি গুরুত্ব দিতে যাচ্ছি কেন? কারণ আমরা সাম্প্রতিক সময়ে জানি যে ভারতবর্ষের ইতিহাসে ক্যাশ ফর কোয়েস্ট এই বিতর্ক একটা অন্যতম উল্লেখযোগ্য এবং কলঙ্কিত একদিক দিয়ে। বিজেপি বলছে কলঙ্কিত এবং তৃণমূল কংগ্রেস তারা বলছে এটা একটি ষড়যন্ত্র। এরকমই একটি অধ্যায় সংসদ ভবনের ইতিহাসে, সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে সত্যি এটা একটা মোড় ঘোরানো অধ্যায় বলা যেতে পারে। সেইখানেই আমরা সবাই জানি, সেই অধ্যায়তেই একেবারে সংসদ থেকে বহিষ্কার করা হয়েছিল কৃষ্ণনগরের সাংসদ, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে। কিন্তু ঘটনাচক্রে আবারও সেই মহুয়া মৈত্রের উপরে ভরসা রেখে বাজি ধরতে চলেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু বিজেপি তার একটা চালে কিন্তু খেলার অঙ্কটা অনেকটা পাল্টে দিয়ে পাল্লা সমানে সমানে সেয়ানে টক্কর করে দিয়েছে এই কৃষ্ণনগর কেন্দ্রে। আমরা সবাই জানি যে কৃষ্ণনগর কেন্দ্রে এখনও অবধি মাত্র একবার, সেটাও 1999 সাল, সেই সময়ে মাত্র একবার বিজেপি এই কৃষ্ণনগর কেন্দ্রটিকে নিজেদের কবজায়, নিজেদের দখলে আনতে পেরেছিল, তারপর থেকে আর হয়নি। কিন্তু এবার 2019 সালে তাদের বাজি রাজমাতা অমৃতা রায়। কিন্তু এবারে খেলাটা আরও একটু বদলে গেল যখন খোদ অমৃতা রায়কে ফোন করলেন নরেন্দ্র দামোদর দাস মোদি, প্রধানমন্ত্রী। আমরা জানি এর আগে রেখা পাত্র সন্দেশখালির প্রতিবাদী মুখ, সন্দেশখালিতে একেবারে তৃণমূলের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন, তিনি শেখ শাহজাহানের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন। সেই রেখা পাত্রকে বসিরহাট কেন্দ্র, আমরা সবাই জানি বসিরহাট কেন্দ্র তারই অন্যতম একটি এলাকা সন্দেশখালি, সেই বসিরহাট কেন্দ্রে প্রার্থী করেছে বিজেপি। এবং সেই রেখা পাত্রের কাছে ফোন এসেছিল খোদ নরেন্দ্র মোদীর তরফ থেকে, দীর্ঘক্ষণের কথাবার্তা, যা বঙ্গ বিজেপিকে, বিশেষ করে রেখা পাত্র এবং বসিরহাটের যারা বিজেপি নেতৃত্ব তাদেরকে অনেকটাই অক্সিজেন দিয়েছে। এবার পালা কৃষ্ণনগরের। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই অমৃতা রায়কে ফোন করা হলো বঙ্গ থেকে, যে 3000 কোটি টাকা, একেবারে 1-2 নয়, 3000 কোটি টাকা কেন্দ্রীয় এজেন্সি, বিভিন্ন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা যে বাজেয়াপ্ত করেছে, সেই টাকা যারা ভুক্তভোগী, যারা টাকা দিয়ে ঠকেছেন, বঞ্চিত হয়েছেন, তাদের কাছে আবারও ফেরত দেওয়ার একটা চেষ্টা করবেন নরেন্দ্র মোদী। এই ফোন কলের মাধ্যমে নাকি সেই কথাই বলা হয়েছে এবং রাজমাতা অমৃতা রায়কে নির্দেশ দেওয়া হয়েছে যে জনে জনে এই কথাটা বলবার জন্য। কিন্তু মুশকিলটা হচ্ছে যে এই যে প্রচার কৌশল, এই যে ফোন রাজনীতি, বঙ্গে একটা নতুন ট্রেন্ড দেখা যাচ্ছে, সেটা কি রাজনীতির একটা ধারাকে পাল্টে দেবে? কারণ আমরা দেখছি যে সাম্প্রতিক সময়ে একেবারে সিবিআই হানা দিয়েছিল মহুয়া মৈত্রর ফ্ল্যাটে, এবং যেটা জানা যাচ্ছে যে ইডি তাকে তলব করেছে এর মধ্যেই দিল্লিতে, নয়াদিল্লিতে তাদের সদর দপ্তরে গিয়ে মহুয়া মৈত্রকে একেবারে হাজিরা দিতে হবে সশরীরে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ফলে নির্বাচনের আগে মহুয়া মৈত্র একেবারে নির্বাচন প্রাক্কালের যে প্রচার অভিযান তাতে কিন্তু পুরোপুরি কনসেন্ট্রেট করতে পারছেন না। তার বদলে তাকে বিভিন্ন তদন্তকারী সংস্থার মুখোমুখি হতে হচ্ছে, তাদেরকে দিয়ে ব্যতিব্যস্ত করে তোলা হচ্ছে তৃণমূলের ক্যান্ডিডেটকে, তৃণমূলের প্রার্থীকে, যাতে তিনি ঠিকঠাক মতো প্রচার করতে না পারেন, এমনটাই অভিযোগ করছেন তৃণমূলের যারা হাই প্রোফাইল নেতৃত্ব রয়েছেন। একদিকে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি থেকে শুরু করে বলা যেতে পারে একেবারে তামাম নেতৃত্ব, তারা বিভিন্নভাবে কিন্তু বারংবার বলে যাচ্ছেন যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ব্যবহার তো এতদিন ধরে বিজেপি সরকার করছিল, এমনকি ভোটের মুখে আদর্শ নির্বাচন বিধি চালু হয়ে যাবার পরেও সেই অপব্যবহার নাকি কোনোভাবেই বন্ধ হচ্ছে না। নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন তারা। কিন্তু একদিকে অমৃতা রায়কে কৃষ্ণনগর কেন্দ্রে প্রার্থী করা, অপরদিকে বারংবার এভাবে ভোটের আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ডাক, একটি ঘুষ কাণ্ডে নিজের নাম জড়িয়ে যাওয়া, কতটা চাপে রাখছে মহুয়া মৈত্রকে?
সবাই জানি আমরা যে লোকসভার অভ্যন্তরে, সংসদের অভ্যন্তরে মহুয়া মৈত্র কেন্দ্র সরকারের বিরোধী স্বরেদের মধ্যে অন্যতম ছিলেন। যথেষ্ট বাগ্মী, শিক্ষিতা, উচ্চ শিক্ষিতা, বিদেশ ফেরত এবং রীতিমতো চাঁচা ছোলা ভাষায় বিভিন্ন সংসদীয় বক্তৃতাতে তুলোধনা করেছেন নরেন্দ্র মোদীর সরকারকে। কোথাও কোথাও বিভিন্ন রাজনৈতিক মহল থেকে এমন কোথাও শোনা যায় যে এই প্রতিবাদী স্বরকে দমন করতেই নাকি এরকম একটা পদক্ষেপ নিয়েছেন খোদ বিজেপির শাসনাধীন কেন্দ্রীয় সরকার, বা বলা যেতে পারে বিজেপি প্রভাবিত গোটা সংসদীয় কমিটি। তারা এই প্রভাবিত হয়েই কিন্তু এই কাজ করেছেন বা এই বহিষ্কারের মতো ঘটনাটা ঘটিয়েছেন। সেসব তো গেল সংসদীয় কথা, উড়ো কথা, কিন্তু নির্বাচনের ময়দানে যে কথাটা চলছে, বাজারে যে কথাটা রটছে, সেটাকে তো কোনোভাবে উপেক্ষা করা যায় না। তাহলে কি মাস্টার স্ট্রোক দিয়ে দিয়েছেন বঙ্গের বিজেপি নেতৃত্ব এবং কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব, অন্তত কৃষ্ণনগরের ক্ষেত্রে? একটা কথা আছে, বাংলায় একটা প্রবাদ আছে, কষ্ট না করলে কেষ্ট মেলে না। কেষ্ট অর্থাৎ কৃষ্ণ, সেই কৃষ্ণ অর্থাৎ কৃষ্ণনগরের জনতা জনার্দন তারা কি ভাবছেন? মহুয়া মৈত্রর ক্ষেত্রে লড়াইটা এবার কি আগের থেকে অনেক কঠিন হয়ে দাঁড়ালো, নাকি একেতে গোষ্ঠীদ্বন্দ্বে জীর্ণ? বিভিন্ন ক্ষেত্রে কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে কৃষ্ণনগরে, আমরা সেটা বিভিন্ন সময় দেখেছি। এমনকি মহুয়া মৈত্রকে নিয়েও চোরাগপ্তা ক্ষোভ রয়েছে। ফলে নিজের কিছু পকেট এলাকা, সেই এলাকাগুলোতে লিড না পেলে কিন্তু মহুয়া মৈত্রর বিরুদ্ধে আবারও সংসদে গিয়ে বিজেপির বিরুদ্ধে সুর চড়ানোর যে আশা, যে লক্ষ্য, যে প্রতিজ্ঞা তিনি করেছিলেন সংসদের প্রাঙ্গণে দাঁড়িয়ে, সেটা কিন্তু আকাশ কুৎসুম স্বপ্নই থেকে যাবে। রাজমাতা, কৃষ্ণনগরের রাজ পরিবারের অন্যতম সদস্যা, তার একটা প্রভাব রয়েছে, এটা কিন্তু অস্বীকার করা কোনোভাবেই যাবে না। কৃষ্ণনগরবাসীর মনে একটা আলাদা সমীহ রয়েছে রাজ পরিবার নিয়ে, এটা নিয়ে কোনো রকম দ্বিমত নেই। কিন্তু সেই সঙ্গে মোদি বিরোধী হাওয়া বা মোদি বিরোধী যে বার্তা, সে বার্তা জনগণের মধ্যে কতটা পৌঁছে দিতে পারবেন মহুয়াতে কি মৌ জমবে? কৃষ্ণনগরের মানুষ কি মজবেন মহুয়াতে, নাকি অমৃতাতেই তারা লোকসভার অমৃত স্বাদ খুঁজে পাবেন? অনেক প্রশ্ন, উত্তর অজানা। লোকসভা ভোটের প্রাক্কালে আমরা দেখেছি অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির মুখ্যমন্ত্রী, তিনি গ্রেপ্তার হয়েছেন। মহুয়া মৈত্রের ক্ষেত্রেও কি এরকম কোনো ভয় রয়েছে? কোনো ভয় বা কোনো আশঙ্কা করছে তার দলও? এরকম অনেক অজানা প্রশ্ন, অনেক অজানা উত্তর, যা লুকিয়ে রয়েছে ভবিষ্যতের গর্বে। নির্বাচনের রঙ্গমঞ্চে, নির্বাচনের যে নাটক, যে রঙ্গ, যে একেবারে বলা যায় টান টান সাসপেন্স, সেই সাসপেন্সের কোন মোচড়ে কি লুকিয়ে আছে তা আমাদেরও জানা নেই, আপনাদেরও জানা নেই। কিন্তু প্রতি মুহূর্তে নাটক পাল্টাচ্ছে, রং পাল্টাচ্ছে, আর সেই রঙ্গমঞ্চে কৃষ্ণনগর কেন্দ্র কি কি রং দেখায়, কি কি নাটকীয় মোড় পরিবর্তন হয়, সেটা কিন্তু সবারই নজরে থাকবে, আমাদেরও নজরে থাকবে। এবং আপনারাও সেই সমস্ত ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ এবং খবরের আড়ালে লুকিয়ে থাকা খবর জানবার জন্য নজরে রাখুন ডিজিটাল খবরিলালকে, কারণ ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।